আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই ফেরা কি বিএনপির রাজনীতির নতুন জাগরণ আনবে, নাকি তৈরি করবে রাজনীতির নতুন নতুন চ্যালেঞ্জ? আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করব তারেক রহমান দেশে ফিরলে কি কি ইতিবাচক এবং কি নেতিবাচক প্রভাব পড়বে বিএনপির রাজনীতিতে। এই বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে আমি একটু বলে নিতে চাই, ইনকলাব মঞ্চের প্রধান ওসমান হাদির উপর যে বর্বরচিত গুলি, এখনও ওসমান হাদি মুমূর্ষু অবস্থায় আছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার যেই হত্যাকারী, সেই হত্যাকারীকে এখনও পাওয়া যায়নি। তার হত্যার সাথে সম্পৃক্ত যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে, সেই মোটরসাইকেলটির যিনি মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদ্দূর জানি এই পর্যন্ত তিনি উল্টাপাল্টা তথ্য দিচ্ছেন, কিন্তু জনাব হাদি এখনও পজিটিভ কিছুই নেই। 72 ঘন্টা পরে হয়তো ডাক্তার তার কি অবস্থা সেই বিষয়টি নিয়ে কথা বলবেন। তিনি কি শঙ্কামুক্ত হয়েছেন কিনা। আমরা যদ্দূর জানি যে তার ব্রেনে বা মগজে পানি জমছে, এই বিষয়টি ডাক্তাররা জানিয়েছেন। যাই হোক, আমরা হাদির সুস্থতা কামনা করি, হাদি আমাদের মাঝে ফিরে আসুক, এটা আমাদের একান্তই প্রত্যাশা। চলে আসি আজকের যে মূল আলোচনায়। দেখুন, দীর্ঘ 17 বছর পর জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, এই ডিক্লারেশন ঠিক যখন আসলো, তখন ইতিমধ্যেই এই ইনকলাব মঞ্চের হাদি গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে আছেন। বিএনপির এই জায়গাতে একটি সাহসিকতা নিয়েছেন বা সাহসিকতা একটি ডিক্লারেশন দিয়েছেন যে একটি রাজনৈতিক দলের নেতাকে গুলি করার পরও বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরে আসবেন, এরকম একটা ডিক্লারেশন তারা দিতে পেরেছেন। এটা বিএনপির জন্য একটি ইতিবাচক একটি বিষয়। এই ডিক্লারেশনের মধ্য দিয়ে বিএনপি মোটামুটি তার রাজনীতিতে তার নেতাকর্মীদের মাঝে যে ভয় ভীতি, যে শঙ্কা ছিল জনাব তারেক রহমানকে নিয়ে, সেটা উড়িয়ে দিতে পেরেছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রথমে আসি কি ইতিবাচক বিষয় ঘটতে পারে জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে। প্রথমত যদি বলি, নেতৃত্বে নতুন গতি। জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন থেকে স্কাইপের মধ্য দিয়ে দল পরিচালনা করছেন। তো এই দল পরিচালনায় কিন্তু যে একেবারেই ব্যর্থ হয়েছেন বা একেবারেই সফল হয়েছেন সেটা বলা যাবে না। তবে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলে তার রাজনৈতিক দলে ব্যাপকভাবে নেতৃত্বে এবং অন্যান্য জায়গায় গতি ফিরবে, এটা নির্দ্বিধায় বলা যায়। তারপর যদি বলি যে তৃণমূলে প্রাণ ফিরবে, তার আগমনে মানেই তৃণমূল নেতাকর্মীদের জন্য বড় মাপের একটি অনুপ্রেরণা তৈরি করবে, মাঠের রাজনীতিতে উদ্দীপনা তৈরি হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তারপর যদি বলি দ্রুত সিদ্ধান্ত এবং কৌশল। দেখুন, বিএনপি কিন্তু এই বিগত রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম শেখ হাসিনার আমলটিতে করেছেন, এই জায়গায় বিএনপি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেননি এবং কৌশল গ্রহণ করতে পারেনি। এই জায়গায় কিন্তু অনেক ব্যর্থতা আছে। তো দেশে অবস্থান করলে আন্দোলন, নির্বাচন এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে সিদ্ধান্ত আরও বাস্তবভিত্তিক হবে, এটা মোটামুটি সবাই ভাবছেন যে এরকম হওয়ারই কথা। কারণ প্রধান নেতা যখন সবার সামনে থাকবেন, এরকমটি হবে ইনশাল্লাহ, এটা আশা করা যায়। তারপর আন্তর্জাতিক বার্তা। দেখুন, জনাব তারেক রহমান যদি দেশে ফিরেন, আন্তর্জাতিক মহলে একটি সুস্পষ্ট বার্তা দেবে যে বিএনপির রাজনীতি সক্রিয় এবং নেতৃবৃন্দ প্রস্তুত আছেন যে কোনো মূল্যে, যে কোনো পর্যায়ে বিএনপি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য। এটা যদি প্রাইমারি অবস্থায় আমরা এই কয়টা যদি রাখি, আর যদি নেতিবাচক কী প্রভাব পড়তে পারে বিএনপির রাজনীতিতে, সেই জায়গায় যদি দেখি যে রাজনৈতিক ও আইনি চাপ। দেখুন, জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন, সেই সময় তারেক রহমানের পুরনো যতগুলো মামলা আছে সেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তারপরেও এই যে বিগত দিনে তারেক রহমানকে নিয়ে রাজনীতিতে যত বিতর্কিত যেই মিথ ছিল, সেগুলো আবার নতুনভাবে ফিরে আসতে পারে। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ গণনার যে প্রোপাগান্ডা মেশিন, এগুলো সেই মামলা এবং পুরনো যে ইস্যুগুলো তারেক রহমানের বিরুদ্ধে ছিল, সেগুলো আবার সামনে এনে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। এটা মোটামুটি একটি বিষয় আর কি। সরকারের আক্রমণের আওয়ামী লীগ এবং বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এই তারেক রহমানের বিরুদ্ধে
আক্রমণাত্মক যে প্রচারণা সেটা আরও ব্যাপকভাবে বাড়াবে। যেহেতু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জামাত ইসলামের বিরুদ্ধে জনাব তারেক রহমান 1971 সালের যে মুক্তিযুদ্ধ সেই বিষয়টি নিয়ে সরাসরি আক্রমণ করেছেন। যেহেতু তারেক রহমান একটি আক্রমণাত্মক অবস্থায় আছেন এবং তিনি বাংলাদেশে আসলে তিনি আরও আক্রমণাত্মকভাবে জামাত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবেন। তো সেই জায়গায় জামাত ইসলাম এবং তার নেতৃবৃন্দরা বা তার যে সমমনা দলগুলো আছে তারাও জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিগত দিনে যত বিষয়গুলো আছে বা ইস্যুগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আরও আক্রমণাত্মক একটি অবস্থায় যাবে। তারপরে যদি বলি দলীয় মানে দলের ভিতরে চ্যালেঞ্জ বাড়বে। দেখুন জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন। তো এই যে দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার কারণে দলের মাঠ পর্যায়ে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তাদের সাথে কিন্তু তারেক রহমানের একটা সম্পর্ক থাকলেও এখন কিন্তু আবার অনেক হাইব্রিড অনেক সামনে চলে আসছেন এবং লন্ডন ভিত্তিক কিছু মানুষজন আছেন যারা রাজনীতিতে এসে তাদের অবস্থান তৈরি করতে চান। তো সেই জায়গায় দীর্ঘদিন যাবৎ মাঠে থাকা নেতাদের সঙ্গে সমন্বয় না হলে অভ্যন্তরীণ টানাপোড়েন দেখা দিতে পারে। এটা একেবারে নির্দ্বিধায় বলা যায়। এটা বিগত দিনেও বিএনপির রাজনীতি এরকম হয়ে আসছে, এরকম হওয়ারই কথা। তারপর হচ্ছে অতিরিক্ত প্রত্যাশার চাপ। দেখুন বিএনপির রাজনীতি জনাব তারেক রহমানকে ঘিরে, বেগম খালেদা জিয়াকে ঘিরে। তো জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে বিএনপির যে নির্বাচনী প্রচারণা বলুন, দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করুন, এবং অনেকেই মনে করছেন যে এই যে বিএনপির নেতাকর্মীরা নানা অপকর্মের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত আছেন সেগুলো একেবারে শেষ হয়ে যাবে। এই যে একটি অতিমাত্রায় চাপ, মানে অতিরিক্ত প্রত্যাশা, আমরা কিন্তু তারেক রহমানের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করছি। তো সেই প্রত্যাশার চাপটা জনাব তারেক রহমান বা কর্মী সমর্থকদের প্রত্যাশা সেটা কিভাবে তিনি নিতে পারবেন, সেটা কতটুকু ট্যাগেল দিতে পারবেন। তো দ্রুততার সহিত যদি দৃশ্যমান পরিবর্তন না করতে পারেন, এই যারা যারা যে সমস্ত নেতাকর্মীরা এই দুর্নীতি বা অপকর্মের সাথে আসেন সেই জায়গায় যদি তিনি একটা পরিবর্তন নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু এই যে যে প্রত্যাশার চাপ বা জনগণ যে প্রত্যাশাটা জনাব তারেক রহমানের কাছে করছেন এই বিষয়টি মানে হিতে বিপরীত হতে পারে। তো সব দিক থেকে বিবেচনা করলে এই যে তারেক রহমান দেশে ফিরছেন বিএনপির জন্য একটি ইতিবাচক সুযোগ তৈরি হবে। এই সুযোগের সফলতার মানে রূপ দিতে হলে বিএনপির যেটা প্রয়োজন হবে সেই জায়গায় বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সহনশীল নেতৃত্ব থাকতে হবে এবং বাস্তববাদী রাজনৈতিক কৌশল থাকতে হবে। যে জায়গায় অনেকটা আমরা বিগত দিনে খুব একটা দেখি নাই বললেই চলে। তো সর্বোপরি যে বিষয়টি বলতে চাই, জনাব তারেক রহমান দেশে আসছেন, এই জায়গায় প্রত্যাশা, আশা এবং অনেক কিছুই আছে। আশা করি যে তিনি দেশে এসে জনগণের যে প্রত্যাশা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান যেহেতু তিনি ঘটাচ্ছেন সেই জায়গায় বিএনপিকে তিনি টেনে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। তো এই জায়গায় আমি সর্বশেষ আরও দু একটা তথ্য দিয়ে, দেখুন এই যে জনাব ওসমান হাদিকে নিয়ে যেই রাজনৈতিক একটা টানাপোড়েন চলছে, একদিকে ওসমান হাদি বা অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে বলছেন যে মির্জা আব্বাস এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, আবার বিএনপি বলছেন জামাত ইসলাম সম্পৃক্ত। আমরা গতকাল সারাদিন দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা আরটিভির একটি ফেক ফটোকার্ড শেয়ার করছেন, এটা পাবলিকলি প্রচারণা চালাচ্ছেন এবং অনেক বিএনপির নেতাকর্মীরা আসছেন। তো এখন আবার আমরা সরাসরি জামাত ইসলামের উপর দায় দিয়ে দিচ্ছি, আবার আওয়ামী লীগের উপর দায় দিচ্ছি। এই যে বিগত দিনের কালচার সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। ওসমান হাদির উপর যারা হামলা করেছে সেই হামলার বিচার বাংলাদেশে হতে হবে, সেটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু সেটা কোনো দলের উপর দোষারোপ করে নয়, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, বাহিনী আছে, তারা ইনভেস্টিগেশন করবে, এই খুনিদেরকে গ্রেপ্তার করবে, তারপরে তারা কার নির্দেশে করেছেন সেটা আমরা জানতে পারি। এর আগে কাদা ছোড়াছুরিটা না করাই ভালো। এই জায়গায় বলবো যে তারেক রহমান আসলে হয়তো বা এরকম যে বিষয়গুলো ঘটে এই বিষয়গুলো থেকে বিএনপিকে বের করে নিয়ে আসতে পারবে। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরাও প্রতীক্ষায় আছি। আর অল্প কয়েকটা দিন, ডিসেম্বরের 25 তারিখ জনাব তারেক রহমান আসছেন। এই জায়গায় জনগণের প্রত্যাশা কিন্তু অনেক,
কিন্তু তার আশাকে ঘিরে বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা ঢাকা শহর সহ অন্যান্য জায়গায় তারা কি আচরণ করেন, এই আচরণটার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু আবার মানুষের যে মনোজগতের পরিবর্তন সেটা যাতে না হয়, জনগণকে যাতে বিতৃষ্ণার ভিতরে না ফেলে অতিরিক্ত এমন কিছু করা যাবে না যেই জায়গায় জনগণ বিতৃষ্ণা বা জনগণের মনের ভিতরে কোনো নেতিবাচক প্রভাব তৈরি হয় বিএনপির প্রতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।